বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বিরূপ মন্তব্যের জন্য ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। সোমবার সকাল থেকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান উনি বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলেছেন, তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলেছেন এবং তিনি বলেছেন আমরা 24-এ অভিনয় করছি, আমরা আসলে অভিনয়টা করতে এসেছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তার করার অভিনয়টা করা হবে। তিনি আরও বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি, প্যাসিভভাবে আন্দোলন করছি, কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের অন্তর্বর্তী সরকার সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আন্দোলনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, আজকে যেমন তার বাসার সামনে এসে চোখে চোখ রেখে কথা বলছি, এরপর থেকে যে কেউ 24-এর আন্দোলনকে খাটো করতে চাইবে তাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো। এদিকে সোমবার দুপুরে হাইকোর্টের সামনে ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, যারা 5 আগস্ট ঘটাইছে তারা কালো শক্তি, এ কথা আমি বলিনি। যদি প্রমাণ হয় তাহলে আমি ক্ষমা চাইব। মুক্তিযুদ্ধের বিষয়ে আপোষ করব না। তিনি আরও বলেন, আমার বাসার সামনে 7-8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে 2 ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমাকে হত্যা করতে চায়। সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু আমাকে হত্যা করার কথা বলতেছেন কেন? একজন মুক্তিযোদ্ধা হিসেবে কি আমার বাঁচার অধিকার নেই? বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত 9টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার। এর আগে জুলাই আগস্ট অভ্যুত্থানের বিষয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। 24 ঘন্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে নোবেল পাওয়ার দৌড়ে নিজেকে অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে জোরে সোরে প্রচারণা চালিয়েছেন গণহত্যায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি নোবেল কমিটির পক্ষ থেকে ফোন করা হবে বলে টেলিফোনের কাছে বসে অপেক্ষা করার মতো অনুরোধের হাস্যকর প্রচারণাও দেখা গেছে তখন। তবে 5 আগস্টের পর দিন বদলে এখন নোবেল পাওয়ার দৌড়ে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে খালেদা জিয়াকে টেনে আনছেন বিএনপির নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বরকতুল্লাহ বুলু জানান, গ্রাম বাংলার মা বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তনে বেগম খালেদা জিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে। বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। বিএনপির এই নেতা জানান, গ্রাম বাংলার মা বোন ও সংস্কৃতির বিবর্তনের একমাত্র কারণ খালেদা জিয়া। 1991 সালে তিনি ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান জানান, 90-এর গণ অভ্যুত্থান খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। সেই অভ্যুত্থানের পর চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারত, কিন্তু তারা ক্ষমতা নেয়নি, কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তারপর 91 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ জিয়াউর রহমানের অনুদান উল্লেখ করে বরকতুল্লাহ বুলু জানান, শেখ মুজিব বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাকশাল বহাল না রেখে কেউ কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইলে রাষ্ট্রপতি বরাবর আবেদন করার কথা বলেন। এরপরেই আব্দুল মালেক উকিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আওয়ামী লীগকে পুনরায় গঠন করার লক্ষ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি চান। আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানের প্রাপ্ত আওয়ামী লীগ। সেদিন যদি মালিক উকিলের আবেদনে জিয়াউর রহমান সাড়া না দিতেন, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না।
বরকতুল্লাহ বলে জানান, দেশি বিদেশি অনেক শক্তি বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে। ভূ রাজনৈতিক কারণে সারা বিশ্বের অনেক ঈগল পাখির চোখ বাংলাদেশে। সেই চোখ উপেক্ষা করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এর জন্য বিএনপির বিকল্প নেই। বিএনপি উগ্র রাজনীতিতে বিশ্বাস করে না। যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করে না, বাংলাদেশে তাদের ভোট চাওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই। বৈশ্বিক মানচিত্রে নিজেদের অবস্থান সুসংহত করতে নতুন কৌশল নিয়েছে ইরান। সেই কৌশলের অংশ হিসেবে নিজ ভূখণ্ডের বাইরে অস্ত্র তৈরির অবকাঠামো স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তবে কোন কোন দেশে এইসব কারখানা নির্মাণ করা হয়েছে তা পরিষ্কার করা হয়নি। টেলিভিশনের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্য সৃষ্টি করেছে নতুন আলোচনার। ২২ আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। এ সময় তিনি দাবি করেন, বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির অবকাঠামো স্থাপন করেছে ইরান। কবে এইসব কারখানা খোলা হবে সেই বিষয়ে কোনো ধারণা না দিয়ে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, এই অর্জন প্রমাণ করে দেবে সামরিক শিল্পের বৈশ্বিক প্রসারের। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষমতা সমীকরণের মাত্রা যোগ করবে নতুন মাত্রা। নাসিরজাদেহ বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি, তবে এখনই নাম প্রকাশ করছি না। সম্প্রতি ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরের বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় ইরানের নৌবাহিনী। এর মধ্যে এলো ওই সামরিক কারখানা স্থাপনের ঘোষণা। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে কাসারেক্স ২০২৫ নামে মহড়া করেছিল কাস্পিয়ান সাগরে। ইরানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু এই দাবির পেছনে রহস্য কি? কোথায় রয়েছে ইরানের এই গোপন অস্ত্র কারখানাগুলো? এই প্রশ্নগুলোই এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, নাসিরজাদেহ বলেন, গত ১ বছরে ইরান নতুন ধরনের ওয়ারহেড সফলভাবে পরীক্ষা করেছে। আধুনিক এসব ওয়ারহেড দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। সাক্ষাৎকারে নাসিরজাদেহ ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের অবস্থান সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, যদি জুন মাসের সংঘাত ১৫ দিন ধরে চলত, তাহলে ইসরায়েলি বাহিনী আমাদের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হতো না। এ কারণেই শেষ পর্যন্ত ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরান তাদের সর্বাধিক নিখুঁত অস্ত্র কাসেম বাসির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। গত মাসে উন্মোচিত এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১২০০ কিলোমিটার। উন্নত নির্দেশিকা ও প্রতিরোধ ক্ষমতা এটিকে আরও কার্যকর করে তুলেছে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রে অব্যাহত নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র কেনায় সীমাবদ্ধ তৈরি হয় ইরানের জন্য। ফলে দেশটি দীর্ঘদিন ধরে নির্ভর করেছে নিজস্ব প্রযুক্তি, স্থানীয় নকশা ও পুরনো অস্ত্র ব্যবস্থার অভিযোজিত সংস্করণের উপর। গত ১৩ জুন ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। ক্ষতিগ্রস্ত হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনাও। ইরানের হিসাবে এ হামলায় নিহত হন মোট ১০৬২ জন। এর মধ্যে ৭৮৬ জন সেনা সদস্য এবং ২৭৬ জন বেসামরিক নাগরিক। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারায় অনেক ইসরায়েলি। প্রায় ২ সপ্তাহ স্থায়ী এই সংঘাতের অবসান ঘটে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতের ডাক বিভাগ। ২৫ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। ডাক বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ২৯ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সব আন্তর্জাতিক ডাক সামগ্রী, সেগুলোর মূল্য যাই হোক না কেন, সংশ্লিষ্ট দেশের শুল্ক কাঠামো অনুযায়ী করের অধীন হবে। গত ৩০ জুলাই ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী $৮০০ পর্যন্ত আমদানি করা পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে $১০০ পর্যন্ত মূল্যের চিঠি, নথি এবং উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে। এই পরিবর্তনটি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এসেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর রুশ তেল কেনার জন্য জরিমানা হিসেবে অতিরিক্ত আরও ২৫% আরোপ করেন। এ নিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০%। মার্কিন প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশ অনুসারে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অনুমোদিত পরিবহন সংস্থাগুলোকে ডাক সামগ্রীর ওপর শুল্ক সংগ্রহ ও জমা দিতে হবে। এর ফলস্বরূপ যুক্তরাষ্ট্রগামী বিমান সংস্থাগুলো তাদের পরিচালন ও কারিগরি প্রস্তুতির অভাবের কারণে ডাক সামগ্রী গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে।
ভারতীয় ডাক বিভাগ এক বিবৃতিতে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, তারা এই পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ পরিষেবা পুনরায় চালু করতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানের ভূমিকা ছিল প্রধানত একটি দমনকারী শক্তি হিসেবে। তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামকে দমন করতে চেয়েছিল তারা। সে কারণে স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো উন্নয়ন হয়নি। কার্যত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি দুদেশের পক্ষ থেকেও। কিন্তু 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এর দৃশ্যপট পাল্টাতে শুরু করে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে গত 23 আগস্ট বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি দাবি করেন 1971 সালের অমীমাংসিত বিষয়গুলো সমাধান হয়েছে দুবার, তাই সব ভুলে এখন শুধু সামনে এগিয়ে যেতে হবে। Your question about unresolved issues, my dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation, on behalf of the entire nation of Pakistan, to the entire on behalf পাকিস্তান টু এন্টায়ার নেশন অফ বাংলাদেশ। তবে পাকিস্তানের এমন দাবি নাকচ করে বাংলাদেশ। দেশটিকে আবারও ক্ষমা চাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। উনি দাবি করেছেন যে 71-এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি এটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনাদের অবস্থানটা বলেছি। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চান, এবং আমরা চাই যে আজকে বড় মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দাবিটি পুরোপুরি অমূলক বলে মন্তব্য বিশ্লেষকদের। তারা বলছেন 1974 সালে যে চুক্তির কথা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছেন তাতে পাকিস্তানের ক্ষমা চাওয়ার কোনো বিষয় ছিল না। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যেটা বললেন যে এটা সমাধান হয়ে গেছে, এবং উনি বললেন 74 সালে সমাধান হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি উনি বিস্তারিত বলেন 74 সালের ত্রিদেশীয় চুক্তির কথা উনি বলেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে দায় জানার প্রসঙ্গই তো ছিল না। কোন ধারা, 16 কি 17টা ধারা আছে, ফলে এটা মীমাংসা হওয়ার তো প্রশ্নই আসে না। সেই চুক্তিটা ছিল মূলত 195 জন পাকিস্তানি সৈন্য ভারত থেকে চলে যাওয়া প্রসঙ্গ, মূলত চুক্তিতে ছিল এটা। এবং সেই চুক্তিরও একটা ধারা আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপার ছিল, এবং সেখানে পাকিস্তানের স্পষ্ট অঙ্গীকার ছিল যে এদের পাকিস্তান নেবে। তৃতীয় প্রসঙ্গ হলো যে ওই চুক্তিতে ওই 195 জন পাকিস্তানিকে ক্ষমা করার ব্যাপার এসেছিল, এবং বাংলাদেশ ক্ষমা করেছে, ধরে নিতে পারে। কিন্তু এটা তো পাকিস্তানের পুরো যুদ্ধ অপরাধের ব্যাপারে ওই চুক্তিটা ছিল। দ্বিতীয়ত উনি যেটা বলেছেন যে পারভেজ মোশাররফের 2002 সালের সফরে এটা ফয়সালা নেই। পারভেজ মোশাররফ যখন এসেছেন উনি দুঃখ প্রকাশ করেছেন যদি কিছু বাড়াবাড়ি হয়ে থাকে, এই শব্দটা ব্যবহার করেছেন। তার মানে ওনারা নিশ্চিত না বাড়াবাড়ি হয়েছে কিনা, এবং সেই জন্য শুধু দুঃখ প্রকাশ সীমিত থাকতে চান। আমার মনে হয় বাংলাদেশের দিক থেকে এগুলা যথেষ্ট নয়। এখন প্রশ্ন হলো পাকিস্তানের সিভিল গভর্নমেন্ট এটা ক্ষমতা চাইতে পারে কিনা বা করতে সমর্থ কিনা। এই ক্ষেত্রে আমার মনে হয় তারা সমর্থ নয়, কারণ পাকিস্তানের যে রাজনৈতিক বাস্তবতা, আর্থসামাজিক বাস্তবতা, সেখানে সেনাবাহিনী একটা শক্তিশালী সংস্থা। সেনাবাহিনী সম্ভবত রাজনীতিবিদরা ক্ষমা চাইতে চাইলেও সম্মত হবে না আমার মনে হয়। ফলে আমার মনে হয় পাকিস্তানের দিক থেকে এটা সহসা ঘটবে না। পুরানো সমস্যার সমাধান না হলে শুধু বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন করে দুদেশের সম্পর্ক উন্নয়ন করা সম্ভব নয় বলে অভিমত এই বিশ্লেষকের। এই রাজনৈতিক সম্পর্কটা পাকিস্তানের সাথে আগাবে যদি পুরনো সমস্যাগুলো মীমাংসা করা হয়।
পুরনো সমস্যাগুলো জিইয়ে রেখে বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক টেকসই ভাবে এগোনো কঠিন। দেখুন, ভারতের সাথে গত 15 বছর আমাদের তো বলা হতো যে সম্পর্ক অতি উচ্চতায়, সেই উচ্চতা থেকে নেমে গেল কেন? নেমে গেল কারণ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমতের জায়গা থেকে হয়নি। এটা আমাদের রাজনীতির একটা দল তাদের স্বার্থে সেই সম্পর্কটা করেছিল, এবং এই ধরনের জাতীয় ঐক্যমত না থাকলে, অর্থাৎ সম্পর্কের একটা টেকসই পাটাতন না থাকলে সেই সম্পর্কটা কিন্তু আবার হঠাৎ করে পড়ে যায়। এবং আমাদের বিদেশ নীতির একটা সমস্যা এটাই, আমাদের বিদেশ নীতিটা ঘড়ির পুরোনো দিনের দেয়াল ঘড়ির দোলকের মতো একবার বামে একবার ডানে ঘুরতে থাকে, মাঝখানে স্থির হয়ে দাঁড়ায় না। অর্থাৎ আমরা আমাদের বিদেশ নীতিটাকে অনেক সময় আবেগ দিয়ে দেখি, নির্মোহভাবে দাঁড় করাই না। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা আমাদের গত 15 বছরের একটা ভুল ছিল। এখন আবার সেই সম্পর্কটা অতি শীতল হয়ে আছে। আমি বলবো পাকিস্তানের সাথেও আমাদের সম্পর্ক করা অতি জরুরি, কিন্তু সেটা যেন নির্মোহভাবে এগোয় এবং সেটা টেকসই পথে এগোয়। বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিদেশীয় জোটকে শক্ত করার জন্যই কি ইসাকদারের এ সফর? বিষয়টি এমন নয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মাননীয় উপদেষ্টা, আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে যে এখন সিরিজ অফ মিটিং হচ্ছে, মন্ত্রীরা আসছেন এখানে, এইটা কি তৃতীয় কোনো দেশ, বিশেষ করে চায়নার সেই ট্রাইলেটারাল যে মেকানিজম, ওইটার কারণেই কি এই মিটিং গুলো আমরা দুই দেশ খুব কাছাকাছি? আমি আসলে একেবারে এক শব্দে আপনার এটা উত্তর দিতে পারি যে না, ত্রিপাক্ষিক ব্যবস্থাটাতে চীনের উৎসাহ আছে, পাকিস্তানের উৎসাহ আছে। আমরা কিন্তু বলেছি যে ঠিক এভাবে ত্রিপাক্ষিক না, আমরা বরং বলেছি যে আপনারা চতুর্পাক্ষিক করেন, আরো দেশকে নিয়ে আসেন, আমরা একসাথে বসি। আমাদের সেই অবস্থান কিন্তু এখনো তাই আছে, এবং এটা তারা কিন্তু কগনিজেন্সে নিয়েছে, এবং আগামীতে হয়তো সেটা হবে। তো শেষ করে দেন, করতে দেন আমাকে। তো এটার কারণে কিন্তু এই যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছি তা না। এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হলো যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। এবং সেটা বেশি কিছু না মানে কি, যে আমাদের তো সবগুলি দিকেই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে হবে। সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে। এটা ত্রিপাক্ষিক আলোচনার কারণে আগাচ্ছে অথবা সেটার কারণে এটা এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু মোটেই বিষয় না। এই বিষয়ে আলতাফ পারভেজ জানান, ত্রিদেশীয় জোট হলে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ লাভবান হতে পারে বলে ধারণা করা হলেও একে চ্যালেঞ্জ করার মতো বেশ কিছু ঘটনা ঘটছে। অনেকে বলছেন যে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের ভিতরে একটা ত্রিদেশীয় জোট আকারে বা জোটের কাছাকাছি, এই তিনটে দেশ কাছাকাছি আসলে ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশ লাভবান হতে পারে, এটা অনেকের অনুমান। কিন্তু এক্ষেত্রে কিছু এই অনুমানকে চ্যালেঞ্জ করার মতো কিছু ব্যাপারও ঘটছে। একটা হলো যে চীন ভারতের সাথে ড্রামাটিক্যালি সম্পর্ক ভালো করছে সম্প্রতি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারতও চীনের কাছাকাছি আসার চেষ্টা করছে এবং চীনও সুযোগটা লুফে নিচ্ছে আর কি। ফলে ভারতকে চটিয়ে চীন এই অঞ্চলে নতুন কোনো কৌশল নেবে সেটা কিন্তু মনে হয় না। আর 2 নম্বর হলো যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বার্থের দিক থেকে আর কি, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক স্বার্থের দিক থেকে পাকিস্তানের চেয়েও ভারতের সাথে সম্পর্কটা বিকশিত করা বেশি জরুরি। সেই দিক থেকে আমি বলবো যে ওই ত্রিদেশীয় জোট বাংলাদেশের ফিউচার নেতৃত্বের কাছে কতটা গুরুত্ব পাবে সেটা একটা প্রশ্ন কিন্তু আমার কাছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এ সফরে যে চুক্তি সমঝোতা স্মারক সই হয়েছে তাতে বাংলাদেশের কতটা উপকার হবে, এই প্রশ্নের জবাবে আলতাফ পারভেজ জানান, চুক্তি হয়েছে 4টা এমওইউ হয়েছে এবং একটা কর্মসূচি হয়েছে। এগুলো আপনি দেখেন, এগুলো কোনোটাই খুব একটা গুরুত্বপূর্ণ নয়। প্রথম চুক্তিটা হয়েছে যে যাদের সরকারি পাসপোর্ট থাকবে তারা পাকিস্তানের ভিসা পাবে। এটা সাধারণ জনগণ পর্যায়ে এটা খুব একটা তাৎপর্য নেই আমি বলবো। এটা একটা মানে একটা শুভ ঘটনা আর কি, অবশ্যই, কিন্তু এটা কোনো ব্যাপক কোনো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক তাৎপর্য নেই। তার আগে আমি বলবো পাকিস্তান বলে কয়েক মাস আগে 300 স্কলারশিপ দিয়েছিল বাংলাদেশ, অফার করেছে বাংলাদেশকে বছরে, সেটা বরং একটা শুভ ঘটনা ছিল। সেটা আজকে না, আমি আগের কথা বলছি। দ্বিতীয়ত যে 4টা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, এগুলো বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন বিদেশের বিভিন্ন সংস্থার যোগাযোগ বা সম্পর্ক বিষয়, সেখানে গুরুত্বপূর্ণ কিছু নেই।
কর্মসূচি আকারে যে সাংস্কৃতিক বিনিময় সেটা ফাইন, এটা হলে ভালোই হয়, কিন্তু এই যে 6টা জিনিস হয়েছে এগুলো বড় ধরনের কিন্তু কোনো তাৎপর্য বহন করে না। পরিশেষে এই বিশ্লেষকের মতে মধ্য এশিয়ার বাজারে প্রবেশ ও সার্ককে পুনর্জীবিত করতে পাকিস্তানকে বাংলাদেশের প্রয়োজন, তাই পুরনো সমস্যাগুলোর দ্রুত সমাধান হওয়ার প্রয়োজন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত শিশুদের ব্যাপারে পদক্ষেপ নিতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। 23 অগস্ট এই চিঠি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। তবে হোয়াইট হাউস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত শিশুদের মেলানিয়া ট্রাম্পের সমর্থনের প্রশংসা করে ফিলিস্তিনি শিশুদের পক্ষেও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এমিনে এরদোয়ান। তিনি চিঠিতে লিখেছেন, আমি বিশ্বাস করি ইউক্রেনের 648 শিশুর প্রতি আপনি যে সংবেদনশীলতা দেখিয়েছেন তা যেন গাজার শিশুদের জন্য প্রযোজ্য হয়। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বলেছে, গাজা সিটি ও আশেপাশের এলাকায় প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষের দিন কাটাচ্ছে এবং 5 বছরের কম বয়সী অন্তত 1,32,000 শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। গাজার প্রায় 3 শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। এই পরিস্থিতি 2026 সালের জুন পর্যন্ত আরও ভয়াবহ হতে পারে। এসব তথ্য সামনে আসার পরই মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন এমিনে এরদোয়ান। এই মানবিক সংকটকে তুলে ধরে এমিনে এরদোয়ান বলেন, গাজার হাজার হাজার শিশুর মৃত্যুর পর তাদের কফিনে লেখা হয় অজানা শিশু, যা আমাদের বিশ্ব মানবতার জন্য এক গভীর ক্ষত তৈরি করছে। চিঠিতে তিনি আরও বলেন, আজকের এই সময়ে যখন বিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে, তখন আমি বিশ্বাস করি গাজার পক্ষে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। অগস্টের শুরুতে মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি যুদ্ধক্ষেত্রে শিশুদের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। সেই উদাহরণ টেনে এমিনে এরদোয়ান তার চিঠিতে মেলানিয়াকে উৎসাহিত করেছেন যেন তিনি গাজার মানবিক সংকট দূর করতে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবেদন জানান। এমিনে এরদোয়ান সাধারণত সরাসরি রাজনীতিতে জড়ান না, বরং পরিবেশ ও মানবিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখেন। এর জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও তার প্রশংসা করেছেন। এর আগে তিনি 2016 সালে সিরীয় শরণার্থীদের পক্ষে এবং গত মার্চে গাজায় ইসরায়েলি পদক্ষেপের বিরোধিতা করে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন। আধুনিক নগর যুদ্ধের ইতিহাসে সবচেয়ে কম বেসামরিক মানুষ হত্যা করেছে ইসরায়েল। গাজায় নিহত প্রতি যোদ্ধার বিপরীতে একজন বেসামরিক নাগরিক মারা গেছেন, এমন দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এ নিয়েই গর্বের শেষ নেই তার। কিন্তু এবার ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর গোপন প্রতিবেদনে বেরিয়ে এসেছে থলের বিড়াল। ফাঁস হওয়া প্রতিবেদনে মিলেছে ফিলিস্তিনের বেসামরিক নাগরিক হত্যার প্রকৃত ও ভয়াবহ তথ্য। নেতানিয়াহুর মিথ্যাচারের চিত্রও ফুটে উঠেছে এতে। এই মিথ্যাচারের নেপথ্যে আছে গাজা খালি করার নীল নকশা। এসবে জানাবো আল জাজিরার প্রতিবেদনের আলোকে। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলের বোমা হামলায় অন্তত 62,622 জন নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কেননা এখনো হাজারো মানুষ নিখোঁজ। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন তারা। তাছাড়া বোমার আগুন ও ইসরায়েল সেনাদের হাতেও অনেকে পুড়েছে। আহত প্রায় 1.5 লাখের বেশি মানুষের মধ্যেও প্রতিদিন অনেকের মৃত্যু হচ্ছে। হামাস ও ইসলামিক জিহাদ PIJ যোদ্ধাদের মৃত্যুর তথ্য সংবলিত ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা ডেটাবেস সম্প্রতি ফাঁস হয়েছে। তাদের হিসাবে 2025 সালের মে পর্যন্ত প্রায় 8,900 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আর মোট মৃত্যু 53,000-এর বেশি। অর্থাৎ ইসরায়েলের হিসাবে গাজা যুদ্ধে মোট মৃত্যুর অন্তত 83% বেসামরিক নাগরিক। আর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 62,500 নিহতের হিসাবে এটি প্রায় 86%। অর্থাৎ প্রতি যোদ্ধার বিপরীতে মৃত্যু হয়েছে অন্তত 7 জন বেসামরিক নাগরিকের। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল দাবি করে এসেছে সাধারণ মানুষ নয়, বরং হামাসের যোদ্ধাদেরকেই হত্যা করা হচ্ছে। বেসামরিক হতাহতের সংখ্যা কম রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু ফাঁস হওয়া প্রতিবেদনে স্পষ্ট
নিহতের পরিসংখ্যান নিয়ে মিথ্যাচার করছে ইসরায়েল। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থার দাবি, ল্যাভেন্ডার নামের AI সিস্টেম ব্যবহার করছে ইসরায়েল, যেখানে সাধারণ মানুষদেরও হামাস যোদ্ধা হিসেবে চিহ্নিত করে হত্যার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক নাগরিক নিহতের তথ্য নিয়ে এক এক সময় এক এক রকম কথাও বলছে ইসরায়েল সেনাবাহিনী। 2023 সালের নভেম্বরে এক ঊর্ধ্বতন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, গাজায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই যোদ্ধা। এর পরের মাসেই সেই সংখ্যা কমে 7,860 জনে নেমে আসে। 2024 সালের ফেব্রুয়ারিতে 13,000 নিহতকে যোদ্ধা বলা হয়, যদিও পরের সপ্তাহেই সেখান থেকে যোদ্ধার সংখ্যা 1,000 কমানো হয়েছিল। 2024 সালের আগস্টে 17,000 যোদ্ধাকে হত্যার কথা বললেও 2 মাস পর তা 14,000-এ নামায় ইসরায়েল সেনাবাহিনী। অভ্যন্তরীণ সূত্র মতে, যুদ্ধের শুরুতেই প্রতি হামাস যোদ্ধার সঙ্গে 15 থেকে 20 জন সাধারণ মানুষ হত্যার নির্দেশনা পেয়েছিল ইসরায়েলি সৈন্যরা। নেতানিয়াহু সরকারের শীর্ষ নেতারাও ফিলিস্তিনিদের জীবন নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন, বরং গাজা খালি করার পক্ষেই অবস্থান তাদের। জুলাই মাসে দেশটির ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন, সরকার গাজাকে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা গাজা মুছে ফেলতে পারছি। পুরো গাজা একদিন ইহুদিদের হবে। তার আগে মে মাসে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছিলেন, গাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং এর অবশিষ্ট জনগণকে দক্ষিণে একটি সংকীর্ণ ভূমিতে নির্বাসিত করা হবে। ফাঁস হওয়া ডাটাবেস যে ইসরায়েলের গোপন নথির অংশ, সেই তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে পরিসংখ্যানগুলোকে ভুল হিসেবেই আখ্যা দিয়েছে। যদিও ঠিক কোন তথ্য ভুল সে বিষয়ে কিছু জানায়নি IDF। নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিরোধ আছে ইসরায়েল সেনাদের মধ্যেই। সম্প্রতি দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা জানান, নিহতদের বড় অংশ আসলে হামাস যোদ্ধা নয়, অনেকেই মৃত্যুর পর সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়। তাছাড়া আমরা একই এলাকায় হামাস যোদ্ধাদের 2 বার হত্যা করেছি, অর্থাৎ তাদের সংখ্যা দ্বিগুণ দেখানো হচ্ছে। ইরানে অবস্থান করে সামরিক কার্যক্রম ও শীর্ষ নেতাদের উপর হামলার পরিকল্পনা করা ইসরায়েল গোয়েন্দাদের অন্যতম কাজ। গত জুনে ইসরায়েল ইরানের 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধেও নিখুঁত হামলায় নীল নকশা বাস্তবায়ন করেছিল ইসরায়েলের গোয়েন্দা মোসাদ। আর ইসরায়েল গোয়েন্দাদের এমন নজরদারি জানার পরপরই নড়ে চড়ে বসে তেহরান। ইসরায়েলপন্থীদের ধরতে চিরুনি অভিযান শুরু হয় দেশ জুড়ে। সে অভিযান শেষ হলেও নজরদারি থেমে নেই ইরানের নিরাপত্তা বাহিনীর। সবশেষ তেমনই এক অভিযানে 6 সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর প্রতিবেদন অনুযায়ী ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্ত লাগোয়া অশান্ত সিস্তার বেলুচিস্তান প্রদেশে এ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ওই অভিযানে ব্যাপক গোলাগুলি হয় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে। এতে প্রাণ হারায় 6 সন্ত্রাসী, গ্রেপ্তার করা হয় 2 জনকে। এ সময় আহত হয়েছেন ইরানের 2 গোয়েন্দা কর্মকর্তা ও এক পুলিশ সদস্য। তবে ঠিক কোথায় এবং কখন এই অভিযান পরিচালনা করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। অভিযানের বিষয়ে ইরানি গোয়েন্দা বিভাগ জানিয়েছে, আটক ও নিহতদের কাছ থেকে এমন কিছু নথি পাওয়া গেছে যা প্রমাণ করে গোষ্ঠীটি ইসরায়েল সমর্থিত কার্যক্রমের সঙ্গে জড়িত। এছাড়াও বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীটি 7 জন বিদেশি নাগরিক নিয়ে গঠিত। তারা ইরানের পূর্বাঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল। তবে নিহতরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে কিছু বলা হয়নি প্রতিবেদনে। মূলত ইরানের সিস্তান বেলুচিস্তান দীর্ঘদিন ধরে অশান্ত একটি অঞ্চল। এ প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী হওয়ায় মাদক চোরাচালান ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমও বেশি, ফলে প্রায়ই হয় সংঘাত। এমনকি অনেক সময় বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হতে হয় ইরানের নিরাপত্তা বাহিনী, পুলিশ ও বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদেরও। সবশেষ গত শুক্রবারও 5 জন পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল আদল। গাজার বাসিন্দাদের নারকীয় জীবনের অবস্থা বর্ণনা করার জন্য যখন আর কোনো শব্দ অবশিষ্ট নেই, ঠিক তখনই একটি নতুন শব্দ যোগ হয়েছে, দুর্ভিক্ষ। যদিও বরাবরের মতো নেতানিয়াহু সরকার এই অভিযোগ অস্বীকার করে যাচ্ছে। গাজা জুড়ে যে অনাহার চলছে সে কথাও ইসরায়েল বেমালুম অস্বীকার করছে।
সমগ্র বিশ্ব যখন চোখে আঙুল দিয়ে দেখাতে চাচ্ছে গাজাবাসীদের দুর্ভোগ, তখন ইসরায়েল চোখে পড়ে আছে টিনের চশমা। দুর্ভিক্ষ সে আবার কি? এদিকে 22 অগস্ট জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলেছে, গাজা সিটি ও আশেপাশের এলাকায় সম্পূর্ণভাবে মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। তাহলে কি চলছে গাজাবাসীর জীবনে? সত্যি কি অনাহারে দিন কাটাচ্ছে তারা? রিম তৌফিক খাদার নামে গাজার 41 বছর বয়সী এক অসহায় মা কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে। তিনি বলেন, গত 5 মাস ধরে আমরা কোনো আমিষ খাইনি। আমার ছোট ছেলের বয়স 4 বছর, কিন্তু সে জানেই না ফলমূল আর সবজি দেখতে কিংবা খেতে কেমন। 5 সন্তান নিয়ে গাজা শহরে বাস করছেন এই নারী। অন্যদিকে দুর্ভিক্ষের কারণে 6 সন্তানের মা রাজা তালবের ওজন কমেছে 25 কেজি। গাজা শহরের জেতুন এলাকায় তার বাড়ি ছিল, কিন্তু 1 মাস আগে তিনি তা ছেড়ে চলে এসেছেন। এখন তিনি অবস্থান নিয়েছেন সমুদ্রের ধারে একটি অস্থায়ী তাঁবুতে। তার শরীর গ্লুটেন অর্থাৎ শস্য জাতীয় খাবার সহ্য করতে পারে না, ফলে বাজারে বা আশেপাশে তার খাওয়ার মতো খাবার খুঁজে পাওয়াটা এখন কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজা তালবেহ বলেন, যুদ্ধের আগে একটি দাতব্য সংস্থা আমাদের গ্লুটেন মুক্ত খাবার খেতে সাহায্য করত, কারণ ওই খাবার কিনে খাওয়া আমার সাধ্যের বাইরে ছিল। নিজেদের করুণ পরিস্থিতি সম্পর্কে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমার যা দরকার আমি তা বাজারে পাই না, আর পেলেও কিনতে পারি না। প্রতিদিন বোমা বর্ষণ, বাস্তুচ্যুত জীবন, গরম ও শীত থেকে রক্ষা করতে পারে না এমন এক তাঁবুতে এভাবে থাকা, এর উপর আবার দুর্ভিক্ষ, এগুলো কি যথেষ্ট নয়? গাজার বাসিন্দা 29 বছরের রিদা হিজেহ জানান, তার 5 বছরের মেয়ে লামিয়ার ওজন 19 কেজি থেকে নেমে 10.5 কেজি হয়ে গেছে। তিনি জানান, যুদ্ধের আগে লামিয়ার কোনো রোগ ছিল না। নিজের সন্তানের এমন শারীরিক অবনতিতে দুর্ভিক্ষকেই দুষছেন তিনি। রিদা বলেন, সবকিছুই হয়েছে কেবল দুর্ভিক্ষের কারণে। একটি শিশুর খাওয়ার মতো কিছুই নেই, কোনো সবজি নেই, ফল নেই। ছোট্ট লামিয়ার শরীরে দেখা দিচ্ছে নানা জটিলতা, পা ফোলা, চুল পড়া ও স্নায়ুর সমস্যায় ভুগছে লামিয়া। রিদা আরো বলেন, আমার মেয়ে হাঁটতে পারে না। আমি বহু ডাক্তারের কাছে গিয়েছি, ক্লিনিক, হাসপাতাল ঘুরেছি। তারা সবাই বলেছে আমার মেয়ে অপুষ্টিতে ভুগছে, কিন্তু তারা কেউ কিছু দেয়নি, না চিকিৎসা, না কোনো সহায়তা। জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে এই প্রথমবারের মতো গাজা উপত্যকার কিছু অঞ্চল জুড়ে দুর্ভিক্ষের ঘোষণার পর সেখানকার বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন ভয়াবহ ক্ষুধা কিভাবে তাদের শরীরে প্রভাব ফেলছে। সংস্থাটি সতর্ক করেছে, গাজা উপত্যকার 5 লাখেরও বেশি মানুষ এখন ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা শহর এবং এর আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।